ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব ইতিহাস প্র্যাকটিস ক্লাস 3 নম্বর ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা এর আগে ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই দেখে নেবে। আগে দুখানা ক্লাস আমাদের কিন্তু আহ, রয়েছে চ্যানেলে, সেটা সবাই দেখবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি প্র্যাকটিস ক্লাস 3 নম্বর ক্লাস। আগের দুখানা ক্লাসে কিন্তু আমরা একটা 40টা, একটা 35টা এবং আজকে 30টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। চলো 1 নম্বর প্রশ্ন দেখি। তার আগে দেখো, আমাদের দুখানা ব্যাচ লঞ্চ হয়েছে। লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ রয়েছে। সমস্ত বিষয় সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হয়। লাইভ রেকর্ডের সুবিধা রয়েছে। সপ্তাহে 6 দিন বিষয় ভিত্তিক ক্লাস করানো হয় এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিটা ক্লাসের পিডিএফ নোটস রয়েছে। প্রাইস দেখো 60% অফ এখনো পর্যন্ত রয়েছে। যারা এখনো পর্যন্ত টিডব্লিউএস একাডেমি অ্যাপস ডাউনলোড করেনি তারা অবশ্যই দেখে নেবে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই এখানে ফোন করে সঠিক তথ্যটা জেনে নেবে। চলো 1 নম্বর শুরু করি। মহাবীর কোন নদীর তীরে কৈবল্য বা সিদ্ধি লাভ করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাবীর কোন নদীর তীরে কৈবল্য বা সিদ্ধি লাভ করেছিল? বলো সবাই। জৈন তীর্থঙ্কর, শেষ তীর্থঙ্কর মহাবীর কোন মানে কোন নদীর তীরে সিদ্ধি লাভ করেছিল? সবাই উত্তর বলবে, সবাই উত্তর বলবে। কি হবে উত্তর? উত্তর হবে রিজুপালিকা নদীর তীরে। কি? রিজুপালিকা। মহাবীর কোন নদীর তীরে কৈবল্য বা সিদ্ধি লাভ করেছিল? রিজুপালিকা নদীর তীরে কৈবল্য বা মানে সিদ্ধি লাভ করেছিল। পিতার নাম কি ছিল? পিতার নাম কি ছিল? মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। পিতা কে ছিলেন? পিতা কে ছিলেন? সিদ্ধার্থ। মাতা, মাতার নাম কেউ জানে? সবাই বলবে মাতার নাম কি ছিল? মাতার নাম কি ছিল সবাই জানে? ত্রিশলা। কি ছিল? ত্রিশলা। মহাবীর কোন নদীর তীরে কৈবল্য বা সিদ্ধি লাভ করেছিল? রিজুপালিকা। যে গাছটার নিচে সিদ্ধি লাভ করেছিল সেটির নাম কি? গাছের নাম কি? এটা নদী। গাছ? শাল গাছ। কি? শাল গাছ। তাহলে মহাবীর কোন নদীর তীরে কৈবল্য বা সিদ্ধি লাভ করেছিলেন? রিজুপালিকা। কোন গাছের নিচে? শাল গাছ। পিতার নাম কি? সিদ্ধার্থ। মাতা ত্রিশলা। মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখো। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? সবাই উত্তর করবে। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? সবাই উত্তর করবে। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? উত্তর কি হবে? উত্তর হবে বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত। এটি একটি গ্রন্থ নয়, এটি একটি নাটক, যেটা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা নাটক থেকে অনেক কিছু জানতে পারি। তাহলে বিশাখ দত্তর রচিত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। সেটি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি। 3 নম্বরটা দেখো। কার আমলে ব্রাহ্মী ও খরেষ্টি লিপি ভারতের সর্বত্র প্রচলিত হয়? কার আমলে ব্রাহ্মী ও খরেষ্টি লিপি ভারতের সর্বত্র প্রচলিত হয়? কার আমলে ব্রাহ্মী এবং খরেষ্টি লিপি সবচেয়ে বেশি আহ প্রভাব বিস্তার করেছিল? কোথায় বলো সবাই। উত্তর কি হবে? অশোক। অশোকের আমলে ব্রাহ্মী ও খরেষ্টি লিপি ভারতের সর্বত্র কিন্তু প্রচলিত হয়েছিল। পালি ভাষায়, এখানে আরেকটা তথ্য মনে রাখবে, অশোক পালি ভাষায় ধর্ম প্রচার করার ফলে পালি ভাষাটা একটা আহ, সর্বভারতীয় ভাষায় সর্বভারতীয় ভাষায় কিন্তু পরিণত হয়েছিল। তাহলে অশোকের পিতার নাম কি? অশোকের পিতার নাম কি? বিন্দুসার। অশোকের পিতার নাম বিন্দুসার।
এখানে জিনিসগুলো মনে রাখবে, যেটা হচ্ছে প্রজা হৈতেশী প্রজা কল্যাণকামী রাজা ছিলেন অশোক, এবং প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ রাজা বলা যায় অশোক। যে তার আমলে ব্রাহ্মী খরেষ্ঠী লিপি ভারতে সর্বত্র প্রচলিত হয়। অশোকের আমলে তিনি বৌদ্ধ ধর্মের পালি ভাষায়, মানে বৌদ্ধ ধর্ম প্রচারকে পালি ভাষায় এমন ভাবে প্রচার করেছিলেন যে পালি ভাষাটা সর্বভারতীয় ভাষায় পরিণত হয়, এবং পিতার নাম ছিল বিন্দুসার। 4 নম্বর দেখো, সমুদ্রগুপ্ত উত্তর ভারতে কতজন রাজাকে পরাজিত করেছিল? সমুদ্রগুপ্ত উত্তর ভারতে কতজন রাজাকে পরাজিত করেছিল? সবাই উত্তর করো। সমুদ্রগুপ্ত উত্তর ভারতে কতজন রাজাকে পরাজিত করেছিল? সবাই উত্তর করবে। উত্তর ভারতে আহ কতজন রাজাকে পরাজিত করেছিল? উত্তর কি হবে? উত্তর হবে 9 জন রাজাকে। উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করেছিল। উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করেছিল। 12 জন রাজাকে পরাজিত করেছিল দাক্ষিণাত্যে। দাক্ষিণাত্যে আহ দাক্ষিণাত্যে 12 জন রাজাকে পরাজিত করেছিল, কিন্তু তিনি গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি বর্ষত্ব স্বীকার করে তাদের রাজ্যকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সার্বভৌমিকতা তিনি ফিরিয়ে দেননি। তাহলে সমুদ্রগুপ্তের সর্বতীক্ষ্ণ রাজনৈতিক জ্ঞানের পরিচয়, বা সবচেয়ে বেশি উনি কেন বেশি চর্চিত? কারণ দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন, কিন্তু তিনি তার সার্বভৌমত্ব ফিরিয়ে দেননি, বস্ত্রত্ব স্বীকার করে তাদের রাজ্যকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সার্বভৌমিকতা কখনোই ফিরে দেননি, অনুগত্য রেখে দিয়েছিলেন। কারণ জানতেন যে উত্তর ভারতের থেকে সুদূর দক্ষিণে রাজ্য শাসন করা কিন্তু সম্ভব নয়। এই কারণে সমুদ্রগুপ্ত 12 জন রাজাকে গ্রহণ পরিমক্ষ নীতি এবং সরাসরি রাজ্যের অধীনে নিয়ে এসেছিলেন উত্তর ভারতের 9 জন রাজাকে। 5 নম্বর দেখো, মিহিরকুল হুন জাতির রাজা ছিলেন, তার রাজধানী কোনটি ছিল? মিহিরকুল হুন জাতির রাজা, হুন জাতির সর্বনিষ্ঠুর রাজা ছিলেন মিহিরকুল, এবং তিনি তার রাজধানী কোনটি ছিল? সবাই উত্তর করো। উত্তর করবে সবাই। সবাই উত্তর করবে। মেহিরকুল হুন জাতির রাজা ছিলেন, তার রাজধানী কোনটি ছিল? উত্তর হবে কি? উত্তর হবে সাকল বা শিয়ালকোট। সাকল বা শিয়ালকোট তার রাজধানী ছিল। ভালো করে লক্ষ্য করবে, মিহিরকুলের আগে তোরমান বলে যে রাজা ছিল, তিনি কিন্তু স্কন্দগুপ্তের মৃত্যুর পর তোরমানদের আরো একটি গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে এবং মিহিরকুল, সাকল বা শিয়ালকোট রাজধানী স্থাপন করে আবার আক্রমণ শুরু করে। শিলাদিত্য কার উপাধি ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শিলাদিত্য কার উপাধি ছিল? সবাই উত্তর করো। শিলাদিত্য কার উপাধি ছিল? উত্তর কি হবে? উত্তর হবে শিলাদিত্য হর্ষবর্ধনের উপাধি ছিল। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? পুষ্যভূতি বংশের রাজা। পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। কবে সিংহাসনে বসেন? কবে সিংহাসনে বসেন? পুষ্যভূতি বংশের রাজা ছিলেন, কবে সিংহাসনে বসেন? 606 খ্রিস্টাব্দে। 606 খ্রিস্টাব্দে তিনি থানেশ্বরের সিংহাসনে বসেছিলেন। সিংহাসনে বসেন কবে? সিংহাসনে বসেন 606 খ্রিস্টাব্দে। সিংহাসনে বসেন 6 খ্রিস্টাব্দে থানেশ্বরের সিংহাসনে। পরে গ্রহ বর্মার মৃত্যুতে কনৌজ তার রাজধানী, গ্রহ বর্মার মৃত্যুতে কনৌজের দায়িত্ব যখন নেন, কনৌজের রাজধানী কিন্তু করে নিয়েছিলেন, কনৌজকে রাজধানী করে নিয়েছিলেন। তারপরে
পরের প্রশ্ন দেখো 7 নম্বর, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি কার ছিল? এত বড় একটা উপাধি ছিল, কার ছিল? সবাই উত্তর করবে। পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি কার ছিল? সবাই উত্তর করবে। দেখো, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ ধর্মপালের উপাধি ছিল। ধর্মপালের উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। জৈনিক গুজরাটি কবি তাকে উত্তর পথ স্বামী বলেছিলেন, কিন্তু পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি ছিল ধর্মপালের। ধর্মপাল বিহার, অদন্তপুরী, বিক্রমশিলা, এই বিহারগুলো তিনি স্থাপন করেছিলেন। শিক্ষা কেন্দ্র হিসাবে খ্যাতি ছড়িয়ে পড়েছিল। বিক্রমশিলা, সোমপুরী, অদন্তপুরী। গর্গ নামে একজন মন্ত্রী ছিলেন ধর্মপালের। গর্গ নামে একজন মন্ত্রী ছিলেন ধর্মপালের, ব্রাহ্মণ ছিলেন তিনি, প্রধানমন্ত্রী। গর্গ, ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম কি? গর্গ, তিনি ব্রাহ্মণ ছিলেন। উত্তরপথস্বামী কাকে বলা হয়? উত্তরপথস্বামী। জৈনিক গুজরাটি কবি তাকে বলেছিলেন উত্তরপথস্বামী, এবং তার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। ধর্মপাল পাল বংশের সর্বশ্রেষ্ঠ এবং রাজা ছিলেন। পবনদূতের রচয়িতা কে? পবনদূতের রচয়িতা কে? সবাই উত্তর করবে। পবনদূতের রচয়িতা কে? উত্তর কি হবে? ধৈ। পবনদূতের রচয়িতা ধৈ। 9 নম্বর দেখো, আলবিরনি এনার প্রকৃত নাম কি? আলবিরনি এনার প্রকৃত নাম কি? উত্তর করবে সবাই। আলবিরনি এনার প্রকৃত নাম কি? দেখো, এই ধরনের প্রশ্নগুলো যে কোনো ধরনের পরীক্ষায় ডব্লিউবিপি, কেপি থেকে শুরু করে সেন্ট্রাল লেভেল বা আমাদের রাজ্যের যে সমস্ত কমিশন পরীক্ষাগুলো নেয়, পিএসসি, এসএসসি এবং আমাদের ডব্লিউবিপি বোর্ড, রেলওয়ে বোর্ড, সেন্ট্রালের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের ভারতের যে ইতিহাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্যে ধরে 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 একদম খুঁটে খুঁটে বইয়ের ভিতর থেকে তুলে আনা, যেগুলো আমাদের চোখ থেকে এড়িয়ে যায়, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করি এবং সেভাবে বিস্তারিত আলোচনা করি, যাতে করে 30খানা প্রশ্নের ভিতর থেকে তুমি 30খানা কোশ্চেন যদি ভালো করে দেখো, তাহলে মোটামুটি 50 থেকে 60খানা অ্যান্সার বা কনসেপ্ট, কোশ্চেনের কনসেপ্ট যাতে নিতে পারো, সেভাবেই কিন্তু এভাবে প্র্যাকটিস করানো হয়। অবশ্যই দেখবে, ভালো করে পড়াশোনা করবে এবং উত্তর করার চেষ্টা করবে। আলবিরুনি এনার প্রকৃত নাম হচ্ছে আবু রিহান। আবু রিহান কার সময় ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন। সুলতান মাহমুদের সঙ্গে ভারত এসেছিলেন তহকিক হিন্দ। তহকিক হিন্দ আর কি রয়েছে বলো? সুলতান মাহমুদের সঙ্গে তিনি ভারতে এসেছিলেন, আবু রিহান, তহকিক হিন্দ, আর কি? তার বইয়ের লেখা আরো 2খানা নাম বলো, সবাই বলো। কিতাবুল হিন্দ, তহকিক হিন্দ, এগুলো কিন্তু আলবিরুনির লেখা বা আবু রিহান লেখা। আবু রিহান ওরফে আলবিরুনি। ঠিক। 10 নম্বর দেখো, দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সুলতান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে বলো সবাই। উত্তর কি হবে? উত্তর ইলতুৎমিশ। ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা, কিন্তু মোহাম্মদ ঘুরি ছিলেন ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ঘুরি ছিলেন
ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, ভারতের প্রথম মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি। ইলতুৎমিশ দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ। ঠিক। ব্রহ্মজিৎ গৌড় কোন মোগল রাজের সেনাপতি ছিলেন? ব্রহ্মজিৎ গৌড় কোন রাজের সেনাপতি ছিলেন? সবাই উত্তর করবে। ব্রহ্মজিৎ গৌড় কোন রাজের, মুঘল রাজের সেনাপতি ছিল? সবাই উত্তর করবে। উত্তর কি হবে? উত্তর শেরশাহ। শেরশাহ মোগল রাজের সেনাপতি ছিলেন। কবে সিংহাসনে বসে? শেরশাহ মোগল রাজের সেনাপতি ছিলেন। ব্রহ্মজিৎ গৌড় কবে সিংহাসনে বসে? 1543 খ্রিস্টাব্দে। 1543 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন শেরশাহ। 13 নম্বরটা দেখো, আকবর কবে আসিরগড় দুর্গ দখল করে? আকবর তার শেষ অভিযান আসিরগড় দুর্গ কবে দখল করেছিল? আকবর কবে আসিরগড় দুর্গ দখল করে? সবাই উত্তর করবে। সবাই উত্তর করো। উত্তর কি হবে? 1601 খ্রিস্টাব্দে। 1601 খ্রিস্টাব্দে আসিরগড় দুর্গ দখল করে। এটাই আকবরের শেষ অভিযান ছিল। আকবর গুজরাট অভিযান করেছিল, বাংলা অভিযান করেছিল এবং বিভিন্ন জায়গায় তিনি জয় করেছিলেন। তো গুজরাট অভিযান করেছিল 1572 খ্রিস্টাব্দে। 1572 খ্রিস্টাব্দে গুজরাট জয় করে এবং 1576 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন? বাংলা জয় করেছিলেন। এবং 1572 খ্রিস্টাব্দে তিনি গুজরাট জয় করেছিলেন। 1576 খ্রিস্টাব্দে তিনি গুজরাট জয় করেছিলেন, মানে 1572 খ্রিস্টাব্দে গুজরাট জয়, 1576 খ্রিস্টাব্দে বাংলা জয় করেছিলেন। 1601 খ্রিস্টাব্দে আকবর আসিরগড় দুর্গ অধিকার করে। এটাই তার শেষ অভিযান ছিল। 14 নম্বরটা দেখো, মুঘল যুগের শ্রেষ্ঠ চিত্রশিল্পী নাদির সমরকান্দি কোন রাজা রাজসভা অলঙ্কৃত করতেন? মুঘল যুগের শ্রেষ্ঠ চিত্রশিল্পী ছিলেন নাদির সমরকান্দি। কোন রাজা রাজসভা অলঙ্কৃত করতেন? সবাই উত্তর করো। দেখো, মুঘল যুগের শ্রেষ্ঠ চিত্রশিল্পী নাদির সমরকান্দি শাহজাহানের রাজত্বকালে তিনি তার রাজসভা অলঙ্কৃত করতেন। শিবাজি রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বলেছেন কে? রায়গড় দুর্গে অভিষেক হয় শিবাজি এবং ঔরঙ্গজেব তথা মুঘল সাম্রাজ্যের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন শিবাজি। তার রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বলে অভিহিত করেছেন কে? ডক্টর স্মিথ। ডক্টর কি? স্মিথ শিবাজি রাষ্ট্রকে দস্যু রাষ্ট্র বলেছেন। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়? সবাই পারবে এটা? বলো, সবাই উত্তর করো। সবাই উত্তর করো। উত্তর কি হবে? আমলাতন্ত্র। আমলাতন্ত্রকে বলা হয় ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো। কবে রানীগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কার হয়? রানীগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কার হয়েছিল কবে? উত্তর করবে সবাই। সবাই উত্তর করবে। রানীগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কার হয়েছিল কবে? উত্তর কি হবে? উত্তর 1814 খ্রিস্টাব্দে রানীগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কার হয় 1814 খ্রিস্টাব্দে। 18 নম্বর দেখো, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল? সবাই উত্তর করবে। সবাই উত্তর করবে। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর হবে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজের
প্রতিষ্ঠাতা ছিলেন। ব্রাহ্ম সমাজের মুখপাত্র কে ছিল? ব্রাহ্ম সমাজের মুখপাত্র কোন পত্রিকা ছিল? উত্তর করবে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন। এবং ব্রাহ্ম সমাজের মুখপাত্র কি ছিল? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নামের সাথে জড়িয়ে রয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের সাথে জড়িয়ে রয়েছে। এবং তত্ত্ববোধিনী পত্রিকা ছিল এই সংগঠনের মুখপাত্র, তত্ত্ববোধিনী পত্রিকা। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি? ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? বলো সবাই, উত্তর করো। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর করবে সবাই। মাদ্রাজ লেবার ইউনিয়ন। মাদ্রাজ লেবার ইউনিয়ন, এটা হচ্ছে প্রথম ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন, যেটা 1918 খ্রিস্টাব্দে 1918 খ্রিস্টাব্দে বিপি ওয়াদিয়া তৈরি করেছিলেন। বিপি ওয়াদিয়া। বিপি ওয়াদিয়া প্রথম কিন্তু এটা তৈরি করেছিলেন 1918 খ্রিস্টাব্দে। বিপি ওয়াদিয়া প্রথম কিন্তু এটা তৈরি করেছিলেন 1918 খ্রিস্টাব্দে। এছাড়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস রয়েছে। কবে হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস? 1920 খ্রিস্টাব্দে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে। প্রথম সভা কোথায় বসে এর? প্রথম সভা বোম্বাইতে বসে। মনে থাকবে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের রুম্পা নামক আদিবাসীরা কার নেতৃত্বে বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল? অন্ধ্রপ্রদেশের রুম্পা নামক আদিবাসী, তারা কার নেতৃত্বে বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল? উত্তর করো সবাই, সবাই উত্তর করবে। অন্ধ্রপ্রদেশের রুম্পা নামক আদিবাসীরা কার নেতৃত্বে বিদ্রোহ করেছিল? উত্তর হবে সীতারাম রাজু। আল্লারি সীতারাম রাজু অন্ধ্রপ্রদেশের রুম্পা নামক আদিবাসীদের নেতৃত্বে বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল, কারণ কৃষক বিদ্রোহ ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছিল সেই সময়। ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু কবে গঠন করে? ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু কবে গঠন করে? অপশনগুলো দেখো কত কাছাকাছি। উত্তরগুলো ঠিকভাবে করবে। উত্তর কি হবে? উত্তর 1939 খ্রিস্টাব্দের 3 মে ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু গঠন করে। ফেল পড়া ব্যাংকের ওপর চেক কাটা শামিল, গান্ধীজি এই মন্তব্যটি করেছিলেন কোন পরিপ্রেক্ষিতে করেছিলেন? ফেল পড়া, এটা ফেল পড়া হয়ে গেল, এটা পড়া হবে, এটা দেখে নেবে একটু। ফেল পড়া ব্যাংকের ওপর চেক কাটা শামিল, এই মন্তব্যটি গান্ধীজি কোন পরিপ্রেক্ষিতে করেছিল? উত্তর কি হবে? ক্রিপস মিশন। ক্রিপস মিশন এর উপরে করেছিল। কারণ কি? ক্রিপস মিশন 1941 খ্রিস্টাব্দে 29 আগস্ট 29 আগস্ট
মার্চ 29 মার্চ ক্রিপস প্রস্তাব বা ক্রিপস ঘোষণা শুরু করে, যেখানে বলা হচ্ছিল যে যুদ্ধ শেষে, অর্থাৎ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, মানে যুদ্ধ শেষে যাতে কি ডোমিনিয়ন স্ট্যাটাস, উপনিবেশিক স্বায়ত্তশাসন দেওয়া হবে, উপনিবেশিক স্বায়ত্তশাসন দেওয়া হবে, ক্রিপস এই প্রস্তাব দিয়েছিল। কিন্তু গান্ধীজি চেয়েছিলেন পূর্ণ স্বাধীনতা। ঠিক এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি মন্তব্য করেছিলেন ফেল পড়া ব্যাংকের ওপর চেক কাটা সামিল, অর্থাৎ ঔপনিবেশিক স্বায়ত্তশাসন এটা তখন আর চলবে না, বা তখন এত পরিমাণে আন্দোলন সংগঠিত হচ্ছিল যে তখন ভারতের স্বাধীনতার সময় চলে এসেছিল, কিন্তু তখন যদি ঔপনিবেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয় তা ফেল পড়া ব্যাংকের ওপর চেক কাটা সামিল হবে। আমাদের ডব্লিউবিপি কেপি নতুন ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, উদ্যম ব্যাচ রয়েছে। তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো ব্যাচে ভর্তি হবে। আমাদের প্রতিদিন সোম থেকে শনিবার কিন্তু লাইভ ক্লাস হয়, রেকর্ডেড দেখতে পাবে। 24 নম্বর দেখো, ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে কবে সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করে? ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে কবে সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করে? বলো সবাই, ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে সুভাষচন্দ্র বসু কলকাতা ত্যাগ করেন কবে? উনিশশো 41 খ্রিস্টাব্দে কলকাতায় থেকে পালিয়ে গিয়েছিলেন, ত্যাগ করেছিলেন, কলকাতা ত্যাগ করেছিলেন ছদ্মবেশে, কারণ গৃহবন্দী করে রাখা হয়েছিল সুভাষচন্দ্র বসুকে। 25 নম্বর দেখো, সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন। পৃথিবীর কয়টি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল? সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিল, পৃথিবীর কয়টি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল? উত্তর কি হবে? উত্তর হবে 9টি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। 9টি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল, মানে 9টি রাষ্ট্র সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে যে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিল সেটাকে স্বীকৃতি দিয়েছিল 9খানা রাষ্ট্র। জিন্নার নির্দেশে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস কবে পালন করা হয়? জিন্নার নির্দেশে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস কবে পালন করা হয়? দেখো, জিন্নার নির্দেশে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস পালন করা হয় 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর পালন করা হয় জিন্নার নির্দেশে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস পালন করা হয়। কেন করা হয়? তখন যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে ব্রিটিশ সরকার ভারতকে। তাতে কংগ্রেস রাগান্বিত হয় এবং বলে যে যুদ্ধ শেষ হওয়ার পর পূর্ণ স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে জিন্না এবং তার সংগঠন মুসলিম লীগ কি করেছিল যে মুসলিমদের সাথে আলোচনা না করে, সংখ্যালঘুদের সাথে আলোচনা না করে যেন তাদের সংবিধান পরিবর্তন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। এই কারণে লনলিথগো কংগ্রেসকে জানিয়েছিল যে যে যুদ্ধ শেষ হওয়ার পর এই ধরনের সংক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর প্রতিবাদে প্রতিটা প্রদেশ থেকে কংগ্রেসের আইন সভা সদস্যদের পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। সেই আনন্দে জিন্নার নির্দেশে 22শে ডিসেম্বর তারা মুক্তি দিবস পালন করে বা নিষ্কৃতি দিবস পালন করে। মুজফফর আহমেদ কে ছিলেন? মুজফফর আহমেদ ছিলেন কে? উত্তর করবে সবাই, মুজফফর আহমেদ কে ছিলেন? দেখো, মুজফফর আহমেদ ছিলেন বামপন্থী নেতা। বামপন্থী নেতা ছিলেন মুজফফর আহমেদ। হোমরুল আন্দোলনের নেত্রী কে ছিলেন? হোমরুল আন্দোলনের নেত্রী কি ছিলেন? উত্তর করো সবাই। উত্তর কি হবে? শ্রীমতী বেসান্ত হোমরুল আন্দোলনের নেত্রী ছিলেন।
দামিনী কোহ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? দামিনী কোহ কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল বলো সবাই। সাঁওতাল বিদ্রোহের নেতা, মানে সাঁওতাল বিদ্রোহের নেতা নয়, সাঁওতাল বিদ্রোহের সাথে দামিনী কোহ পাহাড়ের পাদদেশ এই কথাটি যুক্ত ছিল। 30 নম্বর দেখো, ভারতের নবজাগরণের পথিকৃৎ কোন প্রদেশ? ভারতের নবজাগরণের পথিকৃৎ কোন প্রদেশ? উত্তর হবে বাংলা। বাংলা প্রদেশ ছিল নবজাগরণের পথিকৃৎ। আজকে এ পর্যন্ত 30-এর মধ্যে কার কতটা হলো সবাই জানাবে। আমাদের ফ্রি লাইভ ক্লাস শিডিউল রয়েছে, আলামিন স্যারের জিকে এক্সপ্রেস, কারেন্ট অ্যাফেয়ার্স, তারাবুল স্যারের মিক্স জিকে, ডালটন স্যারের টেট ইভিএস, ইমতিয়াজ স্যারের টেট ম্যাথ রয়েছে, রাহুল স্যার যেটা প্রতিদিন 11:30টায় আমি করাই, সেখানে টেট সিডিপি, ফিরোজ স্যারের, মিজান স্যারের টেট ইংলিশ রয়েছে, এগুলো দেখে নেবে। চলো আবার দেখা হবে, সবাই ভালো থাকবে।